শোন মিনা, আমাদের ভালোবাসতে নেই। সংসার, ভালোবাসা, সন্তান এসব আমাদের জন্য না। তাই যা হয়ে গেছে ভুলবশত সেটাকে শুধরে নে। আর কালই আমার সঙ্গে গিয়ে ওটাকে নষ্ট করে আসবি। না, না, এটা আমি কিছুতেই করতে পারবো না দিদি। হতে পারি আমি পতিতা, কিন্তু তাই বলে একটা জীবন পৃথিবীর আলো দেখবার আগেই তাকে আমি অন্ধকারে ঠেলে দিতে পারবো না। ওকে আমি এই পৃথিবীর আলো দেখাবই। তার জন্য আমাকে যা করতে হয় করব। তুই বুঝতে পারছিস না মিনা, শবরী মাসি তোকে ছাড়বে না। এতদিন ওর ব্যবসার ক্ষতি ও কিছুতেই মেনে নেবে না এত সহজে। তুই ওর সোনার ডিম পাড়া হাঁস। দিদি, আমি ওকে জন্ম দেবার পর 4 গুণ উসুল করে দেব শবরী মাসিকে। দিন রাত খাটবো, কিন্তু এই অধর্ম আমি কিছুতেই করতে পারবো না। একটা নিষ্পাপ শিশুর আমি এভাবে হত্যা করতে পারবো না। মিনা কলকাতার এই পতিতাপল্লীতে এসেছিল সেই কোন ছোটবেলায়। বাবা মা মারা যাবার পর কাকা বেড়াতে নিয়ে যাবার নাম করে এখানে এনে 20,000 টাকায় বিক্রি করে দিয়েছিল ওকে। তখন সবে রজস্বলা হয়েছে ও। যৌবনে পদার্পণ করার আগেই ওর যৌবন বিক্রি হয়ে গিয়েছিল রূপের এই বাজারে, পতিতাপল্লীর এই সংকীর্ণ গলিতে। একটা মেয়ে তার নিজের শরীরকে পুরোপুরি চেনার আগেই তার শরীর অন্য কেউ চিনে নিয়েছিল। ছোট্ট শরীর এত ধকল নিতে পারত না সব সময়। কিন্তু শবরী মাসির মতো পাষণ্ড হৃদয় মহিলা তা শুনতে চাইবে তবে তো। নতুন কম বয়সের শরীরের চাহিদা যে 10 গুণ বেশি এই পতিতাপল্লীতে। হাতে কড়কড়ে নোট গোনার নেশায় মাসি তখন মত্ত। তার খেয়াল থাকবে কি করে মিনার শরীরের দিকে? সেদিন সকাল থেকে মিনা শুয়েছিল। কেমন যেন গোটা শরীরে ব্যথা, পেটে আর নিম্নাঙ্গে অসহ্য যন্ত্রণা। শবরী মাসি এসে বলে গেল, যত বিশ্রাম নেবার নিয়ে নে এখন। রাতে কিন্তু আমি কোনো অজুহাত শুনব না। মিনা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। শবরী মাসি দরজাটা টেনে দিয়ে চলে গেল। মিনা চোখ বন্ধ করে শুয়েছিল। ছোটবেলায় মা যেমন ওর মাথায় হাত বুলিয়ে দিত, সেই স্পর্শ অনুভব করল ও হঠাৎই। এ কি রে, তোর গা তো হেব্বি গরম মাইরি। কাল কজনকে তোর ঘরে ঢুকিয়েছিল ওই মেয়ে মানুষ? নোটের গন্ধ পেলে ওই মেয়ে মানুষ আর কিচ্ছুটি বুঝবে না মাইরি। এক্কেবারে জল্লাদ মেয়ে মানুষ। দাঁড়া, তোর জন্য একটা ওষুধের ব্যবস্থা করি। বলেই বাইরে বেরিয়ে গেল সে। মিনা আধবোজা চোখে আচ্ছন্নের মতো শুয়েছিল। কিছুক্ষণ পরই আবার ফিরে এসেছিল সে ওষুধ নিয়ে। নে, ওঠ। কিচ্ছুটি মুখে দিয়েছিস সকাল থেকে, নাকি খালি পেটেই শুয়ে পড়েছিস? নে, দুটো বিস্কুট খেয়ে ওষুধটা খা। না হলে ওই নিষ্ঠুর মেয়ে মানুষ সন্ধেবেলায় ছাড়বে না তোকে। তোর কাছ থেকে রোজ কড়কড়ে নোটের স্বাদ পেয়েছে যে। মিনা কোনো কথা না বলে আস্তে আস্তে উঠে বিস্কুট খেয়ে ওষুধটা খেয়ে নিয়ে আবার শুয়ে পড়ল। ওর এখন কথা বলতেও ইচ্ছে করছে না। সন্ধেবেলা মিনা চমকে উঠে বসল শবরী মাসির ডাকে। কইলো বড়লোকের বেটি, তোর জিরানো হলো? আর কত বিশ্রাম নিবিল? এবার ধান্দা পানিতে মন দিতে হবে তো। মিনার শরীর তখন সায় দিচ্ছিল না, কিন্তু না বললেও তো মাসি শুনবে না। হঠাৎই মাসির পেছন থেকে কেউ যেন বলে উঠল, আজ ওকে ছেড়ে দাও মাসি। কচি শরীর, অত ধকল সামলাতে পারছে না। শেষে মরে গেলে তখন তোমার একুল ওকুল দুই যাবে গো। সোনার ডিম পাড়া হাঁসকে একটু যত্ন আত্তি করতে হয় গো মাসি। কথাগুলো এক নিঃশ্বাসে বলে সে সামনে এসে দাঁড়ালো। মিনা দেখল বছর 25-এর একটি মেয়ে, বেশ শক্তসমর্থ চেহারা, আর মুখখানা কি মায়া ভরা। মিনার ওর মায়ের মুখখানা মনে পড়ে গেল। তখন তো ভালো করে দেখেনি ও, কিন্তু গলাটা শুনে মনে হচ্ছে ওই ওকে তখন ওষুধ দিয়েছে। মেয়েটা ওর সামনে এগিয়ে এসে ওর কাছে জানতে চাইল ওষুধ খেয়ে ও কেমন আছে এখন। তারপর শবরী মাসিকে উদ্দেশ্য করে বলল, আজ ওর বদলে আমি ওসুল করে দেব গো তোমাকে, একেবারে ডবল ওসুল। কথাগুলো বলে মিনার দিকে তাকিয়ে বলল, বসে না থেকে এই অসুস্থ শরীরে শুয়ে পড় দেখি। আর হ্যাঁ, কাল থেকে কিন্তু আবার সামলাবি সব নিজের। কৃতজ্ঞতায় মিনার 2 চোখ জলে ভরে গেল। সেই থেকেই মিনা করবীকে দিদি বলেই ডাকে। তখন তো ও নতুন একেবারে এই লাইনে।
এই করবী ওকে এই দেহ ব্যবসার সব নিয়ম শিখিয়েছে। এখানে টিকে থাকতে হলে কেমন জবাব দিতে হয় শিখিয়েছে। শবরী মাসির মতো মহিলার সঙ্গে কিভাবে টিকে থাকতে হয় শিখিয়েছে। তারপর তো সুখে দুঃখে আরো কতগুলো বছর পার হয়ে গেছে। অবশ্যই পতিতাপল্লীতে সুখের আশা করাটাই ভুল। তাও ও যখন করবীর সঙ্গে নিজের ছোটবেলার কোনো স্মৃতি ভাগ করত, বা করবী ওর সঙ্গে, সেই মুহূর্তে ওদের জীবনে ক্ষণিক সুখের স্মৃতি আসত বৈকি। মানুষ নিজের শরীরের চাহিদা মেটাতে আসে এই পতিতাপল্লীতে। মনের সঙ্গে তাদের দূর-দূরান্তের কোনো সম্পর্ক নেই। আর করবী দিদি ওকেও বারবার এটাই বোঝাতে চেয়েছে শুরু থেকেই, যে মন কাউকে কখনো দিবি না এখানে। লোকে এখানে শরীর নিতে আসে, মন না। তুই তোর মন দিলে তারা সেই মন নিয়ে ছিনিমিনি খেলবে। তারপর তোর সেই মনকে ওরা ভেঙে চুরমার করে চলে যাবে। কষ্ট তখন তোর হবে। কিন্তু পারল কই মিনা শেষ পর্যন্ত নিজের মনটাকে নিজের কাছে রাখতে? জয়ন্ত রায় যেদিন প্রথম এসেছিল ওর কাছে, একবার দেখেই কেন জানে না ওর মনে একটা ভালো লাগার অনুভূতি এসেছিল মানুষটার প্রতি। আর ভালো তো সেই মুহূর্তেই বেসে ফেলেছিল মানুষটাকে। যখন ওর ঘরে ঢুকে মানুষটা ওকে বলেছিল একটু মাথায় হাত বুলিয়ে দিতে, শরীর ছোঁয়ার আগেই মানুষটা ওর মন ছুঁয়ে নিয়েছিল। তারপর থেকে প্রতি রাতেই মানুষটা আসত না, এসেই চলে যেত না সে, সারা রাত থাকত। তার জন্য শবরী মাসি তার থেকে বাকি খতের টাকাও ওসুল করে নিত। কত গল্প, কত কথা জানতে চাইত সে। নিজের কথাও বলতো মিনাকে। তার বউ নাকি তাকে ছেড়ে তার বন্ধুর সঙ্গে গিয়ে সংসার পেতেছে। সত্যি, কি আজব এই দুনিয়া! কত মেয়ে স্বামী সংসার সব পেয়েও তা অবলীলায় ছেড়ে চলে যায়। অথচ মিনার মতো কত শত মেয়েরা একটা সংসারের আশায় সারা জীবন অপেক্ষা করে থাকে। মিনার মতো মেয়েরা তো নিজেদের ইচ্ছা এখানে আসেনি, পরিস্থিতির চাপে তারা বিক্রি হয়েছে এখানে। কদিন ধরে মিনার শরীরটা ঠিক লাগছিল না, কেমন যেন অলসতা সারা শরীরে। মাথাটাও ঘুরছে কখনো কখনো। দুপুরে করবী দিদিকে ও বলল নিজের শরীরের কথা। করবীদি বলল, আর কি হচ্ছে ভালো করে বল। তোর ভাবগতিক আমার ভালো ঠেকছে না মিনা। কিছু বাঁধিয়ে বসিসনি তো আবার? এ মাসে হয়েছে তোর? মিনা ভেবে দেখল, সত্যি তো, ওর ২ মাস হলো হয়নি ওসব। তবে কি সত্যি অন্য কিছু নাকি? একটা ঠান্ডা স্রোত ওর শিরদাঁড়া বেয়ে নেমে এলো। শবরী মাসি জানতে পারলে তো মেরে ফেলবে তাকে। করবীদির হাতটা ও চেপে ধরল ভয়তে। করবী ওকে বলল, কাল দুজনে একবার বেরিয়ে ডাক্তার দেখিয়ে আসবে। শবরী মাসিকে অন্য কিছু বলে বেরোবে। দুজনে পরদিন গিয়েছিল ডাক্তারের কাছে। টেস্টের রিপোর্টও পজিটিভ। আরও অনেক পরীক্ষা করতে দিয়েছিল ডাক্তারবাবু। কিন্তু অত সময় কোথায় ওদের হাতে? যেটা জানবার দরকার ছিল সেটুকু জেনে গেছে ওরা। সন্ধেবেলা দুজনে ফিরে এলো। ঢুকতেই শবরী মাসির হাজার প্রশ্ন। কোনো রকমে দুজনের প্রশ্নের উত্তর দিয়ে পালিয়ে বাঁচল। কিন্তু শবরী মাসির অভিজ্ঞ চোখকে এড়িয়ে যাওয়া কি অতই সহজ নাকি? তার প্রমাণ ওরা কিছুক্ষণের মধ্যেই পেয়ে গেল। শবরী মাসি ঘরে ঢুকেই জানতে চাইল, কি গোল পাকাচ্ছিস তোরা দুজন? তোদের ভাবগতিক আমার ঠিক সুবিধের লাগছে না। শবরী মাসিকে দেখে দুজনেই চুপ করে গেল ওরা। মিনা বলেছিল শবরী মাসিকে সব। ওর বলার মধ্যে এমন কিছু ছিল যাতে শবরী মাসি ওকে না বলতে পারেনি। আসলে শবরী মাসি নিজের অতীতে ফিরে গিয়েছিল কিছুক্ষণের জন্য। সেইবার শবরীকে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। জোর করে ওর গর্ভপাত করিয়ে দিয়েছিল ওরা, এই কথা বলে যে পতিতাদের এসব স্বপ্ন দেখা বারণ। একটা নিষ্পাপ প্রাণ অঙ্কুরেই বিনষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু আজ শবরী এই পাপ করবে না। আর তাই সে মিনাকে কিছু না বলেই বেরিয়ে গিয়েছিল ওই ঘর থেকে। যতটা খারাপ ওরা ভেবেছিল শবরী মাসিকে, ততটাও খারাপ না বোধহয় মাসি। আসলে প্রত্যেক মানুষের মনের অন্তঃকরণে আর একটা মন থাকে। আর সেই মনটা খুব ভালোভাবে জানে অতীতের করা ভুলকে কিভাবে শুধরে নিতে হয়। শবরী হয়তোবা সেটাই করতে চেয়েছিল। নইলে মিনার এই ভুলকে তার মতো নির্দয়ী মানুষ কিছুতেই স্বীকার করে নিতে পারত না। মাঝে কেটে গেছে অনেকগুলো বছর।
তিতির, আর একটু খেয়ে নে মা। সারাদিন তো নিজের খেয়াল রাখিস না। মা, হসপিটালে আমার জন্য সবাই অপেক্ষা করে আছে। দুটো অপারেশন আছে। আর তুমি এখানে আমাকে খাবার খেতে বলছো? তিতির রায় নিজের শহরের নামকরা গাইনোকোলজিস্ট। কম বয়সে নিজের একটা সুন্দর পরিচিতি তৈরি করে নিতে পেরেছে সে নিজের অসাধারণ কর্মদক্ষতার মধ্য দিয়ে। শহরের অভিজাত এলাকায় তার ফ্ল্যাট। মাকে সঙ্গে নিয়ে থাকে। শবরী মাসি আর করবী মাসিকেও সে বলেছিল আসতে ওদের সঙ্গে এই ফ্ল্যাটে, কিন্তু তারা আসেনি। আর তাই তিতির ওর মা মিনাকে নিয়ে চলে এসেছিল এই ফ্ল্যাটে। কিন্তু প্রত্যেক সপ্তাহে অন্তত একবার সে নিয়ম করে যায় তার ওই দুই মায়ের সঙ্গে দেখা করতে। কারণ মায়েদের কোনো জাত হয় না, কোনো নাম হয় না, কোনো ধর্ম হয় না। তিতি একটুও লজ্জিত হয় না ওর পরিচয় নিয়ে। কজন মা পারে এমন সাহস দেখিয়ে তাদের সর্বস্ব দিয়ে এই পরিস্থিতিতে, এই পরিবেশে নিজেদের সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে? তার তিনজন মা এই সাহস দেখিয়েছে। তিতির একটু বড় হতেই নিজেদের রোজগারের সমস্তটুকু দিয়ে তাকে অন্য জায়গায় রেখে সুস্থ সুন্দর পরিবেশে মানুষ করে একটা সুন্দর জীবন উপহার দিয়েছে তারা তিতিরকে। অবশ্য জয়ন্ত রায় মানে তিতিরের বাবাও ওর পিতৃপরিচয়কে অস্বীকার করেনি। নিজের নাম দিয়েছে সে তিতিরকে। অনেক বলেছিল মিনাকে তার সঙ্গে গিয়ে থাকতে, তিতিরকে সঙ্গে করে নিয়ে। কিন্তু মিনা চায়নি। কারণ সে জানে সমাজ তাকে অত সহজে মেনে নিতে পারবে না। শুধু শুধু আর একটা মানুষের জীবনে অশান্তি ডেকে আনতে চায়নি সে। তার আসল চাওয়া তো শুধু ছিল তিতিরকে নিয়ে। সেই চাহিদা যখন ওই মানুষটা পূর্ণ করেছে, আর তার কিছুই চাইবার নেই। জয়ন্ত রায় তিতিরের সব দায়িত্ব পালন করেছে। আর পালন করেছে তার তিন মা, যারা না থাকলে আজ তিতির গাইনোকোলজিস্ট তিতির রায় হতে পারত না কিছুতেই। মাতৃত্বের চেয়ে বড় যে আর কিছুই হয় না, তার প্রমাণ তার তিন মা, যারা সমাজের চোখে পতিতা হলেও তিতিরের চোখে শুধুই মা। আর মায়ের কোনো আলাদা পরিচয় লাগে না। তার মাতৃত্বই তার সবচেয়ে বড় পরিচয়।